আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার আরেকটি রিসেন্ট টকের আরেকটি এপিসোড নিয়ে এসেছি আপনাদের সামনে, এবং আমাদের আজকে আমরা আলোচনা করব রিসেন্ট টকের বিভিন্ন বিষয় নিয়ে এবং সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে, যেটা পরবর্তীতে বিভিন্ন চাকরি পরীক্ষা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সবাই লাইভে যুক্ত হয়ে, আপনারা আশেপাশে যারা আছেন সবাইকে লাইভে যুক্ত করেন এবং আমাদের টিউটোরিয়াল যে পেজ আছে সেই পেজে সবাইকে ইনভাইট করেন, শেয়ার করেন এবং মেনশন করেন, যাতে সবার এই লাইভটা দেখে সবাই বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হতে পারে। তো আমরা শুরু করব। শুরু করার আগে আমার সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু জানান, এবং কে কোন জেলা থেকে আপনারা যুক্ত হয়েছেন সেই সাথে আজকে আমরা একটু দেখতে চাচ্ছি আপনারা কে কোন বিশ্ববিদ্যালয় থেকে অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কে কোন কলেজ থেকে আমাদের আজকে লাইভে আপনারা যুক্ত হয়েছেন, এটা একটু আমাদের কমেন্টে জানান। আমরা খুব জোর 2 থেকে 3 মিনিট সময় নিব, এরপর আমরা আজকের আলোচনাটা শুরু করব। সবাই একটু কমেন্টে জানান কে কোন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে যুক্ত হয়েছেন, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। এবং একটু জানান যে আসলে ভবিষ্যতে কে কোন চাকরিতে প্রবেশ করতে চান, বা চাকরি বললে ভুল হবে, এখানে কার কি স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্ন তো অনেক জেনারেলাইজ একটা জিনিস, আমরা একটু জানাই। একজন বলছেন আমি কুড়িগ্রাম থেকে, রংপুর কারমাইকেল কলেজ প্রথম পর্ব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এমআর মিলন পঞ্চগড় থেকে, আমারও হোম ডিস্ট্রিক্ট কিন্তু পঞ্চগড়ে, আর আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে, এবং বর্তমানে আমি বাংলাদেশ ব্যাংকে কর্মরত আছি। এবং গত কয়েক মাস আগে যে 44তম বিসিএস এর ফল প্রকাশিত হয়েছে, সেখানে আমি জেনারেল এডুকেশন ইকোনমিক্স পদে সুপারিশ প্রাপ্ত হয়েছি। তো আমরা আজকে ক্লাসটা শুরু করব। শুরু করার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, এবং সেটা এক ধরনের সারপ্রাইজ আপনাদের জন্য ধরতে পারেন। এবং সেই সারপ্রাইজটা হচ্ছে আজকে ক্লাস চলাকালীন যিনি আমাদের পেজে সর্বোচ্চ ইনভাইট দিতে পারবেন, যিনি আমাদের পেজে বা এই ক্লাসটি সর্বোচ্চ শেয়ার দিতে পারবেন এবং এই ক্লাসটিতে সর্বোচ্চ মেনশন দিতে পারবেন, এই 3 ক্যাটাগরিতে আমরা 3 জনকে পুরস্কৃত করব। এবং পুরস্কার থাকবে বাংলাদেশ ও আন্তর্জাতিক একটি করে ম্যাপ 2টি, এবং আমাদের যে টিউটোরিয়ালের গবেষণামূলক লেকচার বুকগুলো রয়েছে, অর্থাৎ বইগুলো রয়েছে, সেইগুলো 1 সেট করে 3 জন 3 সেট পাবেন। এবং আমাদের যে টিউটোরিয়ালের বইগুলো আছে সেগুলোর মূল্যই কিন্তু 1200 টাকার উপরে প্রায়। হ্যাঁ, সেই সাথে আমরা আপনাদেরকে একটি বাংলাদেশের মানচিত্র এবং একটি আন্তর্জাতিক মানচিত্র উপহার হিসেবে আপনার ঠিকানায় কুরিয়ারে পাঠিয়ে দিব। তাহলে আজকে আমরা সবাই যুক্ত হই আজকে পেজে, এবং সবাইকে যুক্ত করি, লাইভটা শেয়ার করে দিই। তো আজকে আমরা 3 ধরনের পুরস্কার আপনাদেরকে দিব। সারপ্রাইজ দিব, এবং সারপ্রাইজ থাকবে 3 ধরনের। 1 নাম্বার হচ্ছে গিয়ে সর্বোচ্চ শেয়ারকারী। 2 নাম্বার থাকবে হলো সর্বোচ্চ ইনভাইট দাতা, যিনি সর্বোচ্চ ইনভাইট দিবেন। এবং 3 নাম্বার হলো সর্বোচ্চ মেনশনকারী। এই 3 ধরনের ক্যাটাগরিতে আমরা আজকে পুরস্কৃত করব আপনাদেরকে।
এবং আপনারা দ্রুত আপনাদের মোবাইল থেকে এই ক্লাসটি শেয়ার করে দিন এবং আমাদের পেজে, টিউটোরিয়াল পেজে ইনভাইট করুন আপনাদের বন্ধু বান্ধব, সিনিয়র জুনিয়র যারা আছেন, এবং পরবর্তীতে এই পেজ থেকে যত ধরনের ক্লাস দেয়া হবে এই ক্লাসগুলো করার মাধ্যমে তারা যাতে পরবর্তীতে উপকৃত হতে পারে সেই কাজটি আপনি করে ফেলতে পারেন। এবং সর্বশেষ হচ্ছে সর্বোচ্চ মেনশনকারী। তাহলে এই 3 ক্যাটাগরিতে আমরা পুরস্কৃত করব এবং এই 3 ক্যাটাগরিতে আপনাদেরকে আমরা আমাদের টিউটোরিয়ালের যে মূল লেকচার বুক বা বইগুলো আছে সেগুলো 1 সেট করে 3 সেট আপনার কুরিয়ারে আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে এবং সেই সাথে বাংলাদেশ আন্তর্জাতিকের একটি করে ম্যাপ আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। সো আমরা ক্লাসটি শুরু করব। ক্লাসটি শুরু করে আমরা কিন্তু এখনো আলোচনা শুরু করিনি। হ্যাঁ, আমরা এখনো আলোচনা শুরু করিনি। আমাদের আলোচনা একটু পরে শুরু হবে। জাস্ট 1-2 মিনিটের মধ্যে আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন এবং কমেন্টে জানান কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, কে কোন কলেজ থেকে যুক্ত হয়েছেন এবং কে কোন বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন। সবাই একটু জানান। যেমন শেষের কবিতা লিখেছেন, আসসালামু আলাইকুম। শেষের কবিতা থেকে যে আইডিটা, উনি প্রতিদিনই নিয়মিত ক্লাসগুলো করেন, ধন্যবাদ আপু আপনাকে। এরপরে জান্নাতুল ফেরদৌস লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকেও সান্ধ্যকালীন শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এরপর আরেকজন লিখেছেন কুড়িগ্রাম থেকে, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা থেকে, ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আপনি মাদ্রাসায় পড়েও যে এই ক্লাসে যুক্ত হচ্ছেন বা চাকরির পড়াশোনায় আপনি মনোযোগী হয়েছেন, এটা খুবই আমাদের জন্য উৎসাহ ব্যঞ্জক। এবং এমএসটি রূপা খাতুন লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ। এভাবে আপনারা একটু মেনশন করে দিন, একটু কমেন্টে @ লিখে হাইলাইটটা একটু লিখুন এবং মেনশন করুন, সাথে একটু শেয়ার করে দিন যাতে ক্লাসটি পরবর্তীতে অন্যদের উপকারে আসে। এরপরে আন্না হিল বলেছেন, আমি চট্টগ্রাম থেকে বলছি। অনেকে যুক্ত হয়েছেন শেষের কবিতা। তারপরে এর পরবর্তীতে রয়েছে কুলসুম বেগম, 3টি শেয়ার দান, থ্যাংক ইউ সো মাচ। তারপরে এমএসটি ময়না, আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। সুলতানা রাজিয়া বলেছেন নলিতাবাড়ি, শেরপুর। আজকের ক্লাসে কিন্তু ছেলেদের চেয়ে মেয়েদের অংশগ্রহণ বেশি দেখতেছি। এখন বুঝতেছি না এটা কি আসলেই মানে প্রকৃতভাবেই এরা জেন্ডার গত দিক দিয়ে এরা নারী কিনা, বা ফেক আইডিও হতে পারে যে পুরুষ কিন্তু নারীর নামে ফেক আইডি খুলছে। কিন্তু সত্যিকার অর্থে আছে ক্লাসে যারা কমেন্ট করছেন এখানে নারী চাকরি প্রার্থীর সংখ্যা বেশি এবং কমেন্টধারীর সংখ্যা বেশি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু নিচের দিকে যাই। একজন বলেছেন রোদেলা শারমিন, স্যার আমি পঞ্চগড় থেকে, থ্যাংক ইউ সো মাচ। পঞ্চগড়ে কোন উপজেলা এটা একটু কমেন্টে জানাতে পারেন এবং এই ক্লাসটি আজকে শেয়ার দিয়ে আপনার টাইমলাইনে এবং অন্যান্য জায়গায় শেয়ার করে রেখে দিতে পারেন। সেই সাথে আমাদের যে টিউটোরিয়াল পেজ আছে সেইখানে যিনি সর্বোচ্চ ইনভাইট দিতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব এবং আজকে সারপ্রাইজ কিন্তু এই 3টা। আমরা এখন 6:27 হয়ে গেছে, আমরা 6:30 মধ্যে আলোচনা আজকে শুরু করে দিব। হ্যাঁ, এবং একটু মনে রাখবেন আমাদের পেজ থেকে কিন্তু প্রতিদিন বিকাল 3টা, সন্ধ্যা 6টা এবং রাত 9টা, এই 3টা টাইমে আমাদের ক্লাস চলমান থাকে এবং এই 3টা টাইমে আপনি বিভিন্ন বিষয়ের উপরে ফ্রি ক্লাস করতে পারবেন, যেটা পরবর্তীতে আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। এবং আমাদের যে পেইড ব্যাচ গুলো আছে এই পেইড ব্যাচ গুলোতেও কিন্তু আপনি এই যে এখানে লাইভে যে ক্লাসগুলো দেখছেন এই মানের ক্লাসগুলো কিন্তু আমাদের পেইড ব্যাচে হচ্ছে। সো আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের যে পেইড ব্যাচ গুলো সেগুলোতে যুক্ত হওয়ার এবং আমাদের যে অফার রয়েছে আমরা আপনাদেরকে কি কি দিচ্ছি এবং কিভাবে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন এগুলো আমরা ক্লাসের শেষে বিস্তারিত বলবো। আশা করি আপনারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবেন এবং আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিকের জন্য। এই যে গত শুক্রবারে মাদক দ্রব্যের পরীক্ষা হয়েছে, এর আগে খাদ্যদ্রব্য অধিদপ্তরের পরীক্ষা হয়েছে, এরপরে বিজিএস এর পরীক্ষা হয়েছে, এরপর আমরা দেখতে পেয়েছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের পরীক্ষা হয়েছে। সবগুলাতে কিন্তু সাধারণ জ্ঞান সাম্প্রতিক এসেছে প্রায় 90%। 2-3টা হয়তো বা স্থায়ী তথ্য থেকে এসেছে, অন্য সবগুলো প্রশ্ন আমরা দেখেছি সাম্প্রতিক থেকে এসেছে। সুতরাং আপনি সাম্প্রতিকটা যদি নিয়মিত চর্চা না করেন পরীক্ষার হলে গেলে কিন্তু আপনি গোলায় ফেলবেন। তো সাম্প্রতিক গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান বোঝার জন্য। সাধারণ জ্ঞান শুধু আগের গুলাই পড়লে হবে না, সাম্প্রতিকের সাথে অ্যালাইন করে সাইমালটেনিয়াসলি আপনাকে পড়াশোনাটা করতে হবে।
তো আমরা ক্লাসটা শুরু করব, সবাই একটু শেয়ার করে দিন এবং সবাই ক্লাসে আসছেন। থ্যাংক ইউ সবাইকে। ইসরাত জাহান বলেছেন বরগুনা থেকে, রাব্বাতুল বায়াত বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কথা পড়েন না কেন? এই তো পড়ছি, সবার কথাই পড়ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন বলছে স্যার আমার অনেক ইচ্ছে কম্বাইন্ড ব্যাচে ভর্তি হবো ইনশাল্লাহ। আপনি আমাদের ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন। আপনার কোনো সমস্যা থাকলে সেখানে আমাদের হটলাইন নাম্বার আছে। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আপনাদের সাধ্যমতো আপনাকে সহযোগিতা করব। যাচ্ছে না আচ্ছা ঠিক আছে। সো আমরা শুরু করব এখনই, যেহেতু 6:30 বেজে গেছে। স্যার আমি গাইবান্ধা পলাশবাড়ি থেকে দেখছি। খাদিজা আক্তার, হ্যাঁ আমরা যখন উত্তরবঙ্গে যাই তখন কিন্তু আমাদের গাইবান্ধা পলাশবাড়ি হয়ে যেতে হয় এবং পলাশবাড়িতে আমার একটা স্মৃতি আছে। সেটা হচ্ছে পলাশবাড়িতে থেকে একটু দূরে 1 কিলোমিটার দূরে একটা বাজার আছে। সেখানে গিয়ে আমি একদিন গুড়ের জিলাপি খেয়েছিলাম এবং সেই স্মৃতিটা আমার সারা জীবন মনে থাকবে। অথেন্টিক গুড়ের জিলাপি আমি পলাশবাড়ির পাশে একটা বাজার আছে, বাজারটার নাম আমি ভুলে গেছি, সেখানে খেয়েছিলাম এবং সেই স্মৃতি কিন্তু এখনো আমার চোখের সামনে ভাসে। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করব। গাইবান্ধা থেকে অনেকে যুক্ত হয়েছেন, গাইবান্ধা শহরে অনেক গিয়েছি, পৌর পার্কে। তো আমরা ক্লাসটা শুরু করব। সো ক্লাসটা শুরু করার আগে আবারও বলছি, আমাদের আজকে এই ক্লাসটি যিনি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ ইনভাইট দিবেন আমাদের পেজে, এবং এই ক্লাসটিতে যিনি সর্বোচ্চ মেনশন করবেন, এরকম 3 জনকে আমরা পুরস্কৃত করব। আবার পরবর্তীতে যখন লাইভ ক্লাস হবে, আবার আমাদের অন্য ভিন্ন আঙ্গিকে বিভিন্ন ধরনের পুরস্কার আপনাদের জন্য থাকবে টিউটোরিয়াল পেজের পক্ষ থেকে, টিউটোরিয়াল পরিবারের পক্ষ থেকে। সুতরাং সবাই একটু ইনভাইট করুন, শেয়ার করে দিন এবং মেনশন করে দিন আপনাদের আশেপাশের মানুষগুলোকে, যারা পরবর্তীতে উপকৃত হতে পারে। তো আমরা আজকে আলোচনা শুরু করব। একজন বলেছেন গোলাম রব্বানী শহীদ আবু সাইদের পাশের গ্রাম থেকে, ধন্যবাদ আপনাকে। হাজেরা খাতুন বলেছেন শেয়ার ডান। ওবায়দুর রহমান বলেছেন রংপুর থেকে, থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকে ক্লাসটি শুরু করব। তো আজকে যেহেতু সাম্প্রতিক আলোচনাগুলো আমরা শুনবো এবং আমরা চেষ্টা করব খাতা কলম নিয়ে বসার এবং এগুলো নোট করব। নোট করার পরে আমাদের কিন্তু টিউটোরিয়াল পেজের একটা অফিসিয়াল একটা গ্রুপ আছে, টিউটোরিয়াল অফিসিয়াল গ্রুপ। এই গ্রুপে আপনি কিন্তু এটা শেয়ার করতে পারেন। এই যে আপনি খাতায় নোট করলেন, সেই নোটের ছবিগুলো তুলে আমাদের যে গ্রুপ আছে সেখানে আপনি শেয়ার করতে পারেন এবং সেটা সবাই যখন দেখবে আপনি নিজে থেকে উৎসাহিত হতে পারবেন এবং এই জিনিসটা আমাদেরও এবং পাশাপাশি আমাদের যারা স্টুডেন্ট আছে সবার উপকারে আসবে। আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে 2026 সালে ফুটবল বিশ্বকাপের মাস্কট কয়টি? এটা কিন্তু গত শুক্রবারে একটা চাকরি পরীক্ষা এসেছে এবং আমরা যখন এর আগের ক্লাসে আমরা পড়িয়েছিলাম 2026 সালে ফুটবল বিশ্বকাপ সম্পর্কে। সো এই কোশ্চেন, এই 26 সালের বিশ্বকাপ থেকে কিন্তু প্রশ্ন চলে এসেছে। সো 2026 সালে ফুটবল বিশ্বকাপের মাস্কট কয়টি? এখানে আছে মাস্কট কয়টি। মাস্কট মানে কি এটা আগে আমাদের জানতে হবে। মাস্কট মানে হচ্ছে একটা প্রতীক যেটা মূলত ফুটবল বিশ্বকাপ যে দেশটিতে অনুষ্ঠিত হবে সেই দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরে। এটা একটা প্রতীক। সেটা হতে পারে একটা পশুর প্রতীক, সেটা হতে পারে একটা গাছের প্রতীক, সেটা হতে পারে ওই দেশের কোনো সংস্কৃতির ভিন্ন ধারার কোনো প্রতীক। যেই প্রতীকটা মূলত ওই দেশের সাহিত্য সংস্কৃতি বা ওই দেশের জীবনধারাকে রিপ্রেজেন্ট করতে পারে। এই জন্য যেই দেশে বিশ্বকাপ ফুটবল হবে সেই দেশের গুরুত্বপূর্ণ একটা সংস্কৃতির সাথে যুক্ত
বা তাদের জীবনধারার সাথে যুক্ত কোনো কিছুকে প্রতীক হিসেবে এনে এবং সেটাকে বিশ্বের মাঝে তুলে ধরার জন্য একটা বলতে পারেন আপনি একটা কার্টুন অথবা একটা মুখোশধারী মানুষ অথবা একটা মুখোশধারী পশুকে বানিয়ে এই প্রতীকটাকে মূলত তারা বিশ্বকাপে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, যেটার মাধ্যমে ওই দেশের সবকিছুকে রিপ্রেজেন্ট করা যায়। এই জিনিসটাকে বলে মাস্কট। হ্যাঁ, সো মাস্কট আপনারা দেখেছেন বিভিন্ন বিশ্বকাপে, দেখবেন যে মুখোশ পরে অনেকে কেউ বিভিন্ন ধরনের পশু পাখি সেজে মাঠে আসে, এগুলোই মূলত মাস্কট। তো 2026 সালের যে ফুটবল বিশ্বকাপ, এখানে মাস্কট হচ্ছে তিনটা। মাস্কট তিনটা, এখন নামগুলো আসবে যে আসলে নামগুলো কি কি। যেহেতু 2026 সালে বিশ্বকাপ তিনটা দেশে অনুষ্ঠিত হবে, মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডাতে। মেক্সিকো, ইউএসএ এবং কানাডা, এই তিনটা দেশে 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং এই তিনটা দেশের তিনটা প্রতীক নিয়ে মূলত তিনটা মাস্কট তৈরি করা হয়েছে। যেমন আমাদের কানাডার আছে ম্যাপল, কানাডার ম্যাপল, এরপরে মেক্সিকোর আছে জাগুয়ার, হ্যাঁ জাগুয়ার যেটাকে বলা হয় জাউ, এবং ইউএস এর যে ঈগল পাখি, এই ঈগল পাখির জন্য যে প্রতীক সেটাকে নাম দেয়া হয়েছে ক্লাচ। তাহলে জাউ, ক্লাচ এবং ম্যাপল, এই তিনটা হচ্ছে 2026 সালের ফুটবল বিশ্বকাপের মাস্কট এবং এই তিনটা মাস্কটই মূলত তিনটা দেশকে রিপ্রেজেন্ট করছে। তিনটা দেশে অনুষ্ঠিত হবে এবং 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48টি দেশে। 48টি দেশে অনুষ্ঠিত হবে, 48টি দেশ নিয়ে, দুঃখিত 48টি দেশ নিয়ে, দুঃখিত 48টি দেশ নিয়ে 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, সো আমরা দেখলাম যে 2026 সালে ফুটবল বিশ্বকাপের মাস্কট হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে ওই তিনটা দেশের প্রতীক। যেমন কানাডার হচ্ছে ম্যাপল, আমরা বলি ম্যাপল পাতার দেশ। হ্যাঁ, এরপরে ইউএস এর হচ্ছে ক্লাচ, ক্লাচটা দিয়ে মূলত বোঝানো হয় আপনার ঈগল পাখিকে, এবং মেক্সিকোর জাগুয়ার, বাঘের মতো ক্ষিপ্র গতির একটা পশু আছে, এটাকে বলে জাগুয়ার। এই জাগুয়ার থেকে নেওয়া হয়েছে জাউ, ক্লাচ এবং ম্যাপল। আপনারা একটু কমেন্টে জানান এই তিনটা নাম একটু আপনারা আপনারা একটু কমেন্টে এই তিনটা নাম একটু লিখে দেন, জাউ, ম্যাপল এবং ক্লাচ। জাউ, ম্যাপল এবং ক্লাচ, এই তিনটে কিন্তু 2026 সালে ফুটবল বিশ্বকাপের তিনটা মাস্কট। আপনারা একটু কমেন্টে জানান, যাতে একবার লিখলে আপনার সারা জীবন মনে থাকতে পারে। এখানে কোনো শর্টকাট নাই, আপনি নামগুলো দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, পরীক্ষার হলে এমন না যে আপনি খুব সারা জীবন মুখস্থ করবেন তারপরে মনে আসছে না পরীক্ষার হলে, এমন না। আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। জাস্ট লিখে রাখেন আপনার কমেন্টে জাউ, ক্লাচ এবং ম্যাপল। এরপর আমরা 2 নম্বর কোশ্চেনে যাব। তাহলে 2026 সালে ফুটবল বিশ্বকাপ তিনটা দেশে অনুষ্ঠিত হবে, তিনটা দেশের প্রতীক গুলাকে নিয়ে যে তিনটা মাস্কট, এই হলো 2026 সালে ফুটবল বিশ্বকাপের তিনটা মাস্কট। এবং 2026 সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে 48টি দেশ নিয়ে। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। আপনারা যারা স্ক্রিনশট নিচ্ছেন বা নোট করছেন, ভালো করে নোট করে রাখবেন, এটা আপনার অনেক কাজে দিবে। 2 নম্বর প্রশ্ন, G20 সদস্য দেশ কয়টি? সবাই একটু কমেন্টে জানান, G20 সদস্য দেশ কয়টি? হ্যাঁ, G20 সদস্য দেশ কয়টি? G20 হলো উন্নয়নশীল দেশগুলোর একটা সংগঠন। যেই G20 মূলত বিশ্বে যে উন্নয়নশীল দেশগুলো আছে, অগ্রসমান, উন্নয়নশীল, অর্থনৈতিক দিক দিয়ে উন্নয়নশীল, এই দেশগুলোকে নিয়ে মূলত G20 গঠিত হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে G20 কোনো সদর দপ্তর নেই, সদর দপ্তর নেই। G20 দেশগুলোর কোনো সদর দপ্তর নেই। এখন G20 সদস্য দেশ কয়টি, এটা কে বলতে পারবেন? G20 সদস্য দেশ কয়টি? সবাই কমেন্ট করছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা সেই সাথে একটা ইনভাইট করে দিবেন, শেয়ার করে দিবেন। ইনভাইট করতে তো সমস্যা হয় না, জাস্ট ইনভাইটে চেপে অল চেপে দিবেন যাতে ইনভাইট হয়ে যায়। হ্যাঁ, একটু সবাইকে ইনভাইট করবেন, এই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং
মেনশন করে দিবেন। সর্বোচ্চ শেয়ারকারী, সর্বোচ্চ মেনশনকারী এবং সর্বোচ্চ ইনভাইটকারীকে আমরা কিন্তু পুরস্কৃত করব, আমরা কথা দিয়েছি। এবং পরবর্তীতে বিভিন্ন যখন ক্লাস থাকবে, লাইভ ক্লাস হোক, সেটা পেড বেসের ক্লাস হোক, আমরা কিন্তু বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকমের সারপ্রাইজ নিয়ে আসবো আপনাদের জন্য। কারণ আপনারা আমাদের প্রাণ, আপনারা টিউটোরিয়াল পরিবারের অংশ, আমরা সবাই টিউটোরিয়াল পরিবার, আপনারা সবাই এক। আপনারা এখানে সবাই ভুল আনসার করছেন, হ্যাঁ সবাই ভুল আনসার করছেন, দুই একজন বাদে ভুল হতে পারে, কিন্তু আমরা সঠিকটা জানার চেষ্টা করব। এখানে বলেছে G20 সদস্য দেশ কয়টি? এটার কিন্তু সদর দপ্তর নেই। G20 হলো উন্নয়নশীল অর্থনৈতিক যে দেশগুলো আছে পৃথিবীতে, এই দেশগুলো একটা সংগঠন। তো অর্থনৈতিক যে বিভিন্ন কর্মকাণ্ড এবং অর্থনৈতিক যে সহযোগিতা পারস্পরিক বিভিন্ন দেশের মধ্যে, এই কাজগুলো তারা করে থাকে। এখন আপনারা যেটা করেছেন, এখানে বলেছে আমি G20 সদস্য দেশ কয়টি, সবাই বলছেন 21টি, কিন্তু 21টি না। এখানে একটু মনে রাখবেন, G20 সদস্য যখন বলবে সদস্য তখন হবে 21টি, কিন্তু যখন বলবে সদস্য দেশ তখন হবে 19টি। আপনারা সবাই 21টি আনসার করেছেন। আমি কিন্তু এখানে বলেছি G20 সদস্য দেশ কয়টি, সদস্য দেশ 19টি, কিন্তু মোট সদস্য হলো আপনার 21টি। তাহলে বাকি দুইটা কারা এরা? হ্যাঁ, এই যে 19টা যে দেশ রয়েছে তার সাথে দুইটা সংস্থা রয়েছে, দুটি সংস্থা। একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন, AU বলা হয়, আর একটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, EU বলা হয়। তাহলে দুইটা সংস্থা সাথে 19টা দেশ, এ হলো মোট 21টা সদস্য। যদি বলে G20 সদস্য দেশ কয়টি, তখন হবে হচ্ছে 19টি। আর যদি বলে G20 সদস্য কয়টা, তখন হবে 21টা। সো এই দুইটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু খুব কনফিউজড একটা জিনিস। আমরা G20 মানে মনে করি 21টা না। আপনাকে সদস্য দেশ বলেছে নাকি শুধু সদস্য বলেছে, এটা একটু পরীক্ষার হলে খেয়াল রাখবেন। এবং 4টা অপশন ভালো করে পড়ে এবং প্রশ্নটা ভালো করে পড়ে তারপর আনসার করার চেষ্টা করবেন। যে অনেকে এখন লিখছেন খুব সুন্দর, সদস্য 21টি এবং সদস্য দেশ হলো 19টি। গুড। তাহলে এখানে আমাদের দুইটা সংস্থা আছে। G20 একটা সংস্থা, আবার এই সংস্থারই দুইটা সংস্থা সদস্য হয়েছে। হ্যাঁ, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। একটা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন। আমরা জানি যে আফ্রিকা মহাদেশের যে 55টা দেশ আছে, 54টা দেশ স্বাধীন, সেই সাথে আরেকটা দেশকে নিয়ে তারা 55টা দেশ নিয়ে আফ্রিকান ইউনিয়ন গঠিত, 55টি দেশ। আর ইউরোপীয় ইউনিয়নের হলো সদস্য রাষ্ট্র হলো আপনার 27টি। ইউরোপ মহাদেশের 27টি দেশ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গঠিত, সর্বশেষ হলো ক্রোয়েশিয়া। মনে রাখবেন। তাহলে আমরা দেখলাম যে G20 সদস্য দেশ হলো 19টা, আর যদি বলে টোটাল সদস্য কয়টা, তখন হবে হলো 21টা। মনে রাখবেন। খুবই কনফিউজড একটা কোশ্চেন। একদম বলেছেন জি স্যার এটা ভুল হয়। হ্যাঁ, ভুল হয়, এই জন্য আমরা বারবার প্র্যাকটিস করবো, পুরো প্রশ্নটা ভালো করে পড়বো, 4টা অপশন দেখে আনসার করবো। আপনারা দেখেন এখানে আমি বলেছি G20 সদস্য, অনেকে পরীক্ষার হলে এই সদস্য পর্যন্ত গিয়ে যখনই দেখবে 21, এটা কিন্তু তারা খাবলা দিয়ে ধরে একবার আনসার করে চলে আসে। কিন্তু এই যে গ নাম্বার 19, সে আপনাকে ডাকবে, কিন্তু ততক্ষণে আপনি ক নাম্বার আনসার করে ফেলেছেন, ততক্ষণে গেম ওভার। সো আপনাকে 4টা অপশন ভালো করে পড়তে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। পরীক্ষার হলে আপনি সাইকোলজিক্যালি সাউন্ড কিনা, মনস্তাত্ত্বিক ভাবে আপনি আসলে ঠিক আছেন কিনা, পরীক্ষার হলে আপনার মানসিকতা ঠিক আছে কিনা, আপনার ব্রেন ঠিক আছে কিনা, এটাও কিন্তু এক ধরনের পরীক্ষা। ঠিক আছে, শুধু আপনি 100টা MCQ গিয়ে দাগায় আসলেন, হ্যাঁ, মনে করলেন যে আমার তো 70-এর উপর থাকবে বা 80-র উপরে থাকবে, এভাবে ভাবলে চলবে না। আপনি পরীক্ষার হলে কতটুকু পারফর্ম করতে পেরেছেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো আমরা পরের কোশ্চেনে চলে যাই। আশা করি এখানে কোনো প্রশ্ন নাই, আপনারা প্রশ্ন করবেন। পরের প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা আমরা একটু আনসার করার চেষ্টা করি। 3 নাম্বার প্রশ্নটা হলো, ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টি স্বীকৃতি দেয়নি? ইউনেস্কো এটা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। এই ইউনেস্কো বাংলাদেশের কোন
এবং সাম্প্রতিককালে এটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসছে। আপনারা একটু আনসার করার চেষ্টা করুন এবং সেই সাথে আপনাদের বন্ধুদের মেনশন করে দিন। হ্যাঁ, একজন মৃত্তিকা মির্জা বলেছেন আবেগ কাজ করা যাবে না, রাইট। পরীক্ষার হলে কোনো আবেগ কাজ করা যাবে না। হ্যাঁ, পরীক্ষার হলে কাজ করতে হবে আপনার বিবেক দিয়ে। হ্যাঁ, আবেগ থাকতে হবে, যে না কনফিডেন্স থাকতে হবে, যে ওই চাকরির প্রতি আপনার আবেগ থাকতে পারে, কিন্তু কম্পিটিশনের জায়গায় যদি আপনি আবেগ দেখিয়ে ফেলেন, বিবেকটাকে কাজে না লাগান, আপনার রেশনালিটি কাজে না লাগান, আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন, আপনার জায়গা আরেকজন এসে দখল করে ফেলবে। সো এই প্রশ্নটার আমরা একটু আনসার করার চেষ্টা করি। ইউনেস্কো বাংলাদেশের কোন জিনিসটি স্বীকৃতি দেয়নি, সবাই একটু জানাই। অনেকেই ভুল আনসার করছেন, একজন দুইজন বাদে অনেকেই ভুল আনসার করছেন। তো দেখি আমরা, ইউনেস্কো বাংলাদেশে অনেকগুলো জিনিসকে স্বীকৃতি দিছে। হ্যাঁ, ইউনেস্কো বাংলাদেশের অনেকগুলো জিনিসকে স্বীকৃতি দিছে। ইউনেস্কো কি করেছে? 1 নাম্বার, সে আমাদের যে বাংলা ভাষা অর্থাৎ আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আছে 21শে ফেব্রুয়ারি, এবং বাংলা ভাষাকে 1999 সালে স্বীকৃতি দেয়। 1999 সালে স্বীকৃতি দেয়। এরপর আমাদের যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে 3টি। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট অথবা বিশ্ব ঐতিহ্য, এই যে বিশ্ব ঐতিহ্য যে আছে, এই বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দিয়েছে 3টি। কি কি? 1 নাম্বার হচ্ছে সুন্দরবন, 2 নাম্বার হচ্ছে 7 গম্বুজ মসজিদ, এবং 3 নাম্বার হচ্ছে সোমপুর বিহার। সোমপুর বিহারটা হচ্ছে নওগাঁতে, সোমপুর বিহার। হ্যাঁ, মনে রাখবেন 3টাই স্বর দিয়ে। হ্যাঁ, সোমপুর বিহার, সুন্দরবন এবং 7 গম্বুজ মসজিদ 3টাই কিন্তু স্বর যেটা আছে দিয়ে। তাহলে আমাদের ইউনেস্কো কি কি স্বীকৃতি দিয়েছে? বাংলা ভাষাকে 1999 সালে স্বীকৃতি দিয়েছে। এরপর আমাদের 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, সুন্দরবন, 7 গম্বুজ মসজিদ এবং সোমপুর বিহার। এই 3টাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং ইউনেস্কো যেটা করেছে, এই যে অধরা সংস্কৃতি, এটাকেও কিন্তু আমাদের স্বীকৃতি দিয়েছে। পুরো পৃথিবীতে যেসব দেশে যেই সংস্কৃতিগুলো হারিয়ে যাওয়ার পথে, অর্থাৎ এগুলো আমাদের রক্ষা করতে হবে, এগুলো ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে অধরা সংস্কৃতি। ইংলিশে বলা হয় ইনটেনজিবল কালচার বা অধরা সংস্কৃতি। হ্যাঁ, যেগুলো হারিয়ে যাওয়ার পথে বা এটা আমাদের কৃষ্টি কালচারকে রিপ্রেজেন্ট করে, এই জিনিসটাকে ইউনেস্কো নাম দিয়েছে অধরা সংস্কৃতি। তাহলে ইউনেস্কো আমাদেরকে স্বীকৃতি দিয়েছে অধরা সংস্কৃতি, বিশ্ব ঐতিহ্য এবং বাংলা ভাষা। সেই সাথে কিন্তু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের ভাষণ, সেটাকেও কিন্তু ইউনেস্কো স্বীকৃতি দেয় 2017 সালে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে। সো এই 3টা জিনিস ইউনেস্কো স্বীকৃতি দেয়। এখানে আরেকটা জিনিস আপনারা গুরুত্বপূর্ণ মনে রাখবেন, অধরা সংস্কৃতি। অধরা সংস্কৃতি যেহেতু আমাদের স্বীকৃতি দিয়েছে, আমাদের অধরা সংস্কৃতি আছে 5টি অধরা সংস্কৃতি। 5টি অধরা সংস্কৃতি। হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে জামদানি শাড়ি, 2 নাম্বার হচ্ছে শীতল পাটি, 3 নাম্বার হলো রিক্সা চিত্র, 4 নাম্বার হচ্ছে বাউল গান, 5 নাম্বার হলো মঙ্গল শোভাযাত্রা। তাহলে এই 5টা জিনিসকে ইউনেস্কো অধরা সংস্কৃতি হিসেবে স্বীকৃতি দিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং অধরা সংস্কৃতি এবং জিআই পণ্যের মধ্যে আমরা কিন্তু প্যাচ লাগায় ফেলি। তাহলে মনে রাখবেন, ইউনেস্কো যে জিনিসগুলোকে স্বীকৃতি দিয়েছে সেগুলো কি কি? অধরা সংস্কৃতি, বিশ্ব ঐতিহ্য, যেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বাংলাদেশে, এবং আমাদের বাংলা ভাষা, এগুলোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। কিন্তু জিআই পণ্যের স্বীকৃতি কখনো ইউনেস্কো দেয় না। এটা কে দেয় আমরা একটু পরে দেখবো। তাহলে এখানে দেখেন, আমাদের 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, 3টাই দিয়ে, সুন্দরবন, সোমপুর বিহার এবং 7 গম্বুজ মসজিদ। এরপর আমাদের যে বাংলা ভাষা আছে, বাংলা ভাষাকে 99 সালে স্বীকৃতি দেওয়া হয়। এখানে সুন্দরবনের সালটা মনে রাখতে পারেন 1997। 97 সুন্দরবন, 99 বাংলা ভাষা, এইভাবে মনে রাখবেন। 97 সুন্দরবন এবং 99 বাংলা ভাষা। আর আমাদের যে 5টা অধরা সংস্কৃতি আছে,
জামদানি শাড়ি, শীতল পাটি, রিক্সা চিত্র, বাউল গান এবং মঙ্গল শোভাযাত্রা। এই পাঁচটা কিন্তু আমাদের অধরা সংস্কৃতি। সর্বশেষ যেটাকে স্বীকৃতি দেওয়া হয় সেটা হচ্ছে রিক্সা চিত্র। পাঁচটি অধরা সংস্কৃতির মধ্যে সর্বশেষ হলো রিক্সা চিত্র। এখন আমরা যদি দেখি তাহলে ইউনেস্কো কোনটা স্বীকৃতি দিচ্ছে না? এই প্রশ্নের আনসার হবে গ। এই প্রশ্নের আনসারটা হবে গ। সো আমরা একটু দেখি, এই গ নাম্বার হবে উত্তর, সঠিক উত্তর। জিআই পণ্যের স্বীকৃতি ইউনেস্কো দেয় না। তাহলে জিআই পণ্য মানে কি? জিআই পণ্য, জিআই মানে হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ একটা ভৌগোলিক অঞ্চল বা দেশকে আমরা কিভাবে চিনবো, চেনার যে উপায়, এই উপায় খুঁজতে গিয়ে ওই ভৌগোলিক অঞ্চলে কিছু প্রোডাক্ট থাকবে। হ্যাঁ, যেমন আমরা বলি যে কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, বাংলাদেশের ইলিশ। হ্যাঁ, এরকম প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা অঞ্চলে কিছু জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন আছে, যেটার মাধ্যমে আমরা ওই অঞ্চল বা দেশকে চিনতে পারবো। এগুলোকে বলা হয় ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। এই জিআই পণ্যের স্বীকৃতিটা দেয় মূলত উইপো, WIPO। জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা আছে WIPO, এটা সদর দপ্তর হচ্ছে জেনেভায়। সদর দপ্তর হলো জেনেভায়। আমরা প্রথম ক্লাস আমি বলেছিলাম ডাব্লিউ দিয়ে শুরু হলে যেসব সংস্থার নামের শুরুতে ডাব্লিউ থাকে সেসব সংস্থার সদর দপ্তর মূলত জেনেভায় হয়ে থাকে। তো এটার পূর্ণরূপ হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, বিশ্ব বুদ্ধিভিত্তিক সংস্থা। তো বুদ্ধিভিত্তিক সম্পদ সংস্থা। তো এরা মূলত জিআই পণ্যের স্বীকৃতি দেয়। তো বাংলাদেশের প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি, জামদানি শাড়ি। 2 নম্বর হচ্ছে ইলিশ মাছ এবং 3 নম্বর হচ্ছে খিরসাপাতি আম। খিরসাপাতি আম, এই তিনটা, প্রথম তিনটা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশের জিআই পণ্য যখন থেকে স্বীকৃতি দেওয়া শুরু হয়, প্রথম হচ্ছে জামদানি শাড়ি 2016 সালে, এরপরে ইলিশ মাছ, এরপরে খিরসাপাতি আম। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখেন, এখানেও জামদানি শাড়ি আছে, এখানেও জামদানি শাড়ি আছে। অর্থাৎ অধরা সংস্কৃতি এবং জিআই পণ্য দুই জায়গায় কিন্তু জামদানি শাড়ি আছে। এটা খুব খেয়াল করে মনে রাখবেন। তাহলে এই যে প্রশ্নটা, ইউনেস্কো বাংলাদেশের কোন বিষয়টি স্বীকৃতি দেয়নি, এটার আনসার হবে জিআই পণ্য। আর বাকি তিনটা ক্ষেত্রে স্বীকৃতি দেয় ইউনেস্কো। জিআই পণ্যের স্বীকৃতি দিবে WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটা সদর দপ্তর হলো জেনেভায়। এটার মূল কাজ হচ্ছে, ধরেন আপনি কোনো কিছু আবিষ্কার করবেন বা উদ্ভাবন করবেন, এই যে আবিষ্কার বা উদ্ভাবন, এটা যাতে নকল করে কেউ চালাতে না পারে, চুরি করতে না পারে আপনার ফর্মুলা, এজন্য আপনাকে বিজ্ঞানী হিসেবে, উদ্ভাবক হিসেবে একটা প্যাটেন্ট রাইট দেওয়া হয়। এই রাইটটা মূলত আন্তর্জাতিক ভাবে দেয় WIPO, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। সেই সাথে তারা প্রত্যেকটা দেশের জিআই পণ্যগুলোর স্বীকৃতির জন্য কাজ করে। তো আমাদের জিআই পণ্য প্রথম তিনটা হচ্ছে জামদানি শাড়ি, ইলিশ মাছ এবং খিরসাপাতি আম। এখন কিন্তু 60টার উপরে চলে গেছে। তো সর্বশেষটা দেখেন প্রতি মাসে চেঞ্জ হয়। তো সর্বশেষটা আমি যাচ্ছি না, এটা আরো বাড়বে, আমাদের জিআই পণ্য আরো বাড়তে থাকবে। আপনাদের জেলায় খোঁজ নিয়ে দেখবেন, আপনাদের জেলায় বিখ্যাত পণ্যটাকে কিন্তু অলরেডি জিআই পণ্য করা হয়েছে। যেমন ধরেন আপনার বাড়ি যদি নেত্রকোনা হয়, নেত্রকোনার বালিশ মিষ্টি জিআই পণ্য হয়ে গেছে। আপনার বাড়ি যদি হচ্ছে রংপুরে হয়, রংপুরের শতরঞ্জি জিআই পণ্য হয়ে গেছে। আপনার বাড়ি যদি রাজশাহী হয়, রাজশাহী সিল্ক জিআই পণ্য হয়ে গেছে। আপনার বাড়ি যদি টাঙ্গাইলে হয়, টাঙ্গাইলের চমচম জিআই পণ্য হয়ে গেছে। তো প্রত্যেকটা জেলার জিআই পণ্যগুলোকে কিন্তু একত্রিত করা হচ্ছে। সো আমরা দেখলাম এখানে অধরা সংস্কৃতি এবং জিআই পণ্যের পার্থক্যটা। হ্যাঁ, ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাই। আপনারা একটু নোট করে রাখবেন এবং ক্লাস কেমন হচ্ছে একটু জানাবেন। সেই সাথে আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু ইনভাইট করে রাখবেন এবং শেয়ার করে রাখবেন তাদের সাথে, এবং মেনশন করে দিতে পারেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। যে আমি সাইড হচ্ছে, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এর পরের প্রশ্ন আমরা চলে যাব। এই প্রশ্নটা একটু ট্রিকি, এই প্রশ্নটা একটু
ট্রিকি ছিল যে আসলে ইউনেস্কো আমাদের কি স্বীকৃতি দেয় আর উইপো আমাদের কি স্বীকৃতি দেয়। চট্টগ্রামে অনেকগুলো পণ্যকে জিআই পণ্য করা হয়েছে, হ্যাঁ, অনেক পণ্য আছে। ওকে, আমরা এর পরে প্রশ্নে চলে যাই। এর পরের প্রশ্ন 4 নাম্বার, সাম্প্রতিক। এটা সাম্প্রতিক। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সাম্প্রতিক অস্ত্রবিরতি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানে হামলা চালায়, তো ওই হামলার পরে মূলত একটা জায়গায় গিয়ে তারা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে এবং তাদের যুদ্ধটা সাময়িকভাবে বন্ধ হয়। তো আপনারা একটু আনসার জানান, এই প্রশ্নের উত্তর কি হবে? সাম্প্রতিক সময়ে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে যে অস্ত্রবিরতি সেটা কোথায় স্বাক্ষরিত হয়? হ্যাঁ, অধরা সংস্কৃতি 5টি। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে মধ্যকার সাম্প্রতিক অস্ত্রবিরতি কোথায় চুক্তি স্বাক্ষর হয়? এটা একটু মনে রাখবেন, কোথায় হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা একটু আনসারটা করার চেষ্টা করি। কয়েকদিন আগে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে অক্টোবর মাসে আপনার একটা হামলা হয়। এই হামলার পরে 19 অক্টোবর 2025 কাতারের রাজধানী দোহায়, কাতারের দোহায় এই দুইটা দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং কাতার এটাতে মধ্যস্থতা করে। এখন এই যুদ্ধটা কেন হয়, যুদ্ধটা বা এই হামলাটা কেন হয়? এই হামলাটা হয় একটা গোষ্ঠী ছিল যেটাকে পাকিস্তান বলছে জঙ্গি গোষ্ঠী, সেটার নাম হচ্ছে টিটিপি। এটা পূর্ণরূপ হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান। তেহরিকে তালেবান পাকিস্তান এই যে গোষ্ঠীটা আছে, 2021 সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা আসে, 21 সালের 15 আগস্ট। আসার পরে কিন্তু পাকিস্তানের ভিতরে একটা তালেবানের গোষ্ঠী ছিল যেটার নাম হচ্ছে তেহরিকি তালেবান পাকিস্তান, সংক্ষেপে বলা হয় টিটিপি। হ্যাঁ, তো এরা তখন সক্রিয় হয়ে ওঠে, কারণ তারা দেখতে পায় যে যেহেতু পাশের দেশে আফগানিস্তানে তালেবান এসেছে এবং তারা মনস্তাত্ত্বিক ভাবে তাদের কনফিডেন্স বেড়ে যায় এবং তারা পাকিস্তানের এবং আফগানিস্তানের যে বর্ডার অঞ্চল আছে এই জায়গায় এই ডুরাল লাইনে তারা কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় এবং তারা স্বাধীনতার জন্য বা ওই অঞ্চলটাকে স্বায়ত্তশাসিত অঞ্চল থেকে স্বাধীন অঞ্চল করার জন্য উঠে পড়ে লাগে। এবং এটার যে প্রধান, তিনি তখন আফগানিস্তানে ছিলেন। এবং এই 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 যে গোষ্ঠীটা বা এই সংস্থাটা যাতে উঠে পড়ে না লাগতে পারে পাকিস্তানের বিরুদ্ধে, যেন পাকিস্তান সরকার করেছে কি, এটার যিনি প্রধান তাকে হামলা করে। আফগানিস্তানে তারা মনে করেছিল সে আফগানিস্তানে অবস্থান করছে, এই জন্য তারা আফগানিস্তানে হামলা করে। তার মানে এই তেহরিকে তালেবান পাকিস্তানের যিনি প্রধান, তিনি আফগানিস্তানে অবস্থান করছিলেন ভেবে পাকিস্তান আফগানিস্তানে হামলা করে, আফগানিস্তানও পাল্টা হামলা করে। এবং আফগানিস্তানকে দেখা যায় যে আপনার চীন বা হচ্ছে ভারত, এই দেশগুলো তাদেরকে মেডিকেল সহায়তা বা অন্যান্য সহায়তা গুলো পাঠানো শুরু করে। সো পরবর্তীতে এই দুইটা দেশ 19 অক্টোবর 2025 সালে কাতারের রাজধানী দোহায় তারা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে এবং এটার আনসার হবে দোহা কাতার। হ্যাঁ, দোহা কাতারে তারা পরবর্তীতে অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করে। এটা একটু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং সামনে যে পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ আপনারা ধরে নিতে পারেন এই প্রশ্নটা আসতে যাচ্ছে। সো তাহলে এটার আনসার হবে কাতার দোহা। ওকে, এরপরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নাম্বার, আসিয়ানের 11তম সদস্য কোনটি? আসিয়ান একটা সংস্থা আছে, ASEAN, আসিয়ান অ্যাসোসিয়েশন অফ
অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে আপনারা একটু জানান, এই প্রশ্নের উত্তরটা একটু জানান। আসিয়ানের 11তম সদস্য কোনটি? হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার পরে দেখবেন মিয়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়ার উপর পর্যন্ত এই যে 11টা দেশ আছে, এই 11টা দেশ নিয়ে একটা সংস্থা গঠিত যেটার নাম হচ্ছে আসিয়ান। আসিয়ানের সদর দপ্তর হচ্ছে জাকার্তায়। জাকার্তায় অবস্থিত এটা সদর দপ্তর, এবং এটা 1967 সালে প্রতিষ্ঠিত হয় 1967 সালে। তো এই যে সংস্থাটি, এই সংস্থাটির সদস্য হলো 11টি। এখন আমাকে বলতে হবে যে এই সংস্থার যে সদর দপ্তর জাকার্তায়, কিন্তু এই সংস্থার যে 11তম সদস্য সেটা কোনটা? এই 4টা অপশনের মধ্যে কোনটা? সম্প্রতি এই দেশটাকে ইনক্লুড করা হয়। আগে ছিল 10টা দেশ, এখন হয়েছে 11টা। অনেকে ভুল আনসার করছেন, অনেকে সঠিক আনসার করছেন। তো এই প্রশ্নটার আনসার হবে কয়েকদিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলন হয় অক্টোবর মাসে। সেই সম্মেলনে মূলত এই 11তম সদস্যকে ইনক্লুড করা হয়। তো অনেকে আনসার করছেন আপনারা পশ্চিম তিমুর আনসার হবে না। ব্রুনাই আগে থেকেই আসিয়ানের সদস্য ছিল। মিন্দানাও হলো ফিলিপাইনের একটা অংশ, এখানে মুসলিমরা বাস করে, ফিলিপাইনের একটা অংশ। তাহলে আনসার হবে তিমুর লিস্টের বাংলা হচ্ছে পূর্ব তিমুর একটি স্বাধীন দেশ, স্বাধীন ও সার্বভৌম দেশ। এই দেশটি আসিয়ানের 11তম সদস্য, এবং এই পূর্ব তিমুর ইন্দোনেশিয়া থেকে স্বাধীন হয়। যে ইন্দোনেশিয়া আবার এককালে নেদারল্যান্ডসের অধীনে ছিল। তো পশ্চিম তিমুর আর পূর্ব তিমুরের মধ্যে পার্থক্য আছে। পশ্চিম তিমুর স্বাধীন দেশ না, এটা ইন্দোনেশিয়ার একটা প্রদেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল, কিন্তু পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করেছে, এবং পূর্ব তিমুর এখন বর্তমানে আসিয়ানের 11তম সদস্য। আসিয়ানের 11টা সদস্য আছে। এই 11টা সদস্যের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে মিয়ানমার আছে, মিয়ানমার আসিয়ানের সদস্য। মিয়ানমারের সাথে আমাদের সম্পর্কে রোহিঙ্গা ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরাও চাচ্ছি আসিয়ানের সদস্য হতে। আসিয়ানের সদস্য হলে বা আসিয়ানের দেশগুলোর সাথে আমাদের সহযোগিতা, পারস্পরিক সম্পর্ক বাড়লে কিন্তু পরবর্তীতে দেখবো আমাদের রোহিঙ্গা ইস্যু, মাদক ইস্যু, এরপরে আমাদের যে মানব চোরাচালান হয়, হ্যাঁ, এই যে চোরাচালান বা হচ্ছে বিভিন্ন ইস্যুতে যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো আমরা সমাধান করার একটা প্রক্রিয়া আমাদের সামনে আসবে। সো আমরা দেখলাম এখানে আসিয়ানের 11টা সদস্য, 11তম সদস্য যে তিমুর লিস্ট, বাংলায় বলে পূর্ব তিমুর। মনে রাখবেন এখানে যে 11টা সদস্য আছে, এই 11টা সদস্যের একটা সংক্ষিপ্ত শর্টকাট মনে রাখার উপায় একটু মনে রাখতে পারেন। সেই মনে রাখার উপায়টা হচ্ছে এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হয় না। এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হয় না। আসিয়ানের যে 11টা রাষ্ট্র আছে, 11টা রাষ্ট্র মনে রাখার উপায়, এমটিভি ফিল্ম দেখলে বিসিএস হয় না, এটা একটু মনে রাখবেন শর্টকাট। আসিয়ানের 11টা সদস্য, পরীক্ষা কিন্তু আসবে নিচের কোনটি আসিয়ানের সদস্য নয়, অথবা নিচের কোনটি আসিয়ানের সদস্য, এভাবে বিভিন্ন ভাবে প্রশ্ন আসবে। আপনারা একটু এই ছন্দটা লিখে রাখতে পারেন এবং কমেন্টে সবাই একটু জানান এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হয়। হ্যাঁ, সো আমরা দেখি এমতে হচ্ছে মিয়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড এবং তিমুর বা ইস্ট তিমুর, পূর্ব তিমুর এবং থাইল্যান্ড দুইটা। ভিতে হচ্ছে ভিয়েতনাম, এফতে হচ্ছে ফিলিপাইন,
ফিলিপাইন বানানটা আমি একটু বাংলায় লিখি, যেহেতু পি দিয়ে শুরু এটা। সো যেহেতু এফ আছে, সো বাংলায় লিখি ফিলিপাইন। ফিলিপাইন। আইতে হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। এলতে হচ্ছে লাওস। আর আরেকটা যে এম আছে এটাতে হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া। আর এই যে বিসিএস আছে, বিসিএস, বিতে হচ্ছে ব্রুনাই। এরপর সি, সিতে হচ্ছে কম্বোডিয়া, এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর। এই হচ্ছে 11টা দেশ। এমতে হচ্ছে মিয়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড এবং পূর্ব তিমুর, ভিতে ভিয়েতনাম, এফতে হচ্ছে ফিলিপাইন, আইতে হচ্ছে ইন্দোনেশিয়া, এলতে হচ্ছে লাওস, এমতে হচ্ছে মালয়েশিয়া, তারপরে বিসিএস, বিতে হলো ব্রুনাই, সিতে কম্বোডিয়া এবং এসতে হচ্ছে সিঙ্গাপুর। সবাই একটু দেশগুলো মিলায় নেবেন, আপনাদের যে কোনো বইয়ে কিন্তু এটার আনসার পাবেন, ঠিক আছে? সো এমটিভির ফিল্ম দেখলে বিসিএস হয় না। যে সো আপনারা চাকরি বাকরি পেতে চাইলে অবশ্যই মুভি দেখা বাদ দেন। অতিরিক্ত মুভি বা মোবাইল চালানো যাবে না, মোবাইলকে ভালো কাজে ব্যবহার করবেন। সো এমতে হচ্ছে মিয়ানমার, টিতে হচ্ছে থাইল্যান্ড বা পূর্ব তিমুর, ভিতে ভিয়েতনাম, এফতে ফিলিপাইন, আইতে ইন্দোনেশিয়া, এলতে লাওস, এমতে মালয়েশিয়া এবং বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া এবং এসতে হলো সিঙ্গাপুর। এই 11টি রাষ্ট্র এখন আসিয়ানের সদস্য, যে 11টি রাষ্ট্র হলো দক্ষিণ এশিয়ার পাশেই দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চলের অন্তর্গত। তো সবাই একটু কমেন্টে জানান, এই 11টা দেশের নাম একটু কমেন্ট করে বলতে পারেন। পাশাপাশি আপনারা আপনাদের বন্ধু বান্ধবকে মেনশন করতে পারেন এবং শেয়ার করে দিবেন। আজকে কিন্তু সর্বোচ্চ যিনি শেয়ার করবেন, সর্বোচ্চ মেনশনধারী, সর্বোচ্চ ইনভাইটধারীকে আমরা পুরস্কৃত করব। এবং আমরা যেহেতু সবাই টিউটোরিয়ান পরিবার, আমরা একই অন্যের মধ্যে যে আন্তরিকতা, ভ্রাতৃত্ববোধ, এটা বাড়ানোর জন্য মূলত এই সারপ্রাইজ পুরস্কারের ব্যবস্থা রেখেছি। সো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে 6 নাম্বার। সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নোবেল পুরস্কার নিয়ে প্রশ্ন 100% আসবে এবং সেটা যে কোনো পরীক্ষায়, যে কোনো দিন এবং যে কোনো অ্যাঙ্গেলে এই প্রশ্নগুলো আসবে। সো 6 নাম্বার প্রশ্নটা একটু ট্রিকি, একটু ভেবে চিন্তে আনসার করার চেষ্টা করবেন। সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? আপনারা একটু কমেন্টে জানান। আমাদের এই যে মুসলিমরা মূলত 2টা ক্ষেত্রে এখনো নোবেল পায়নি। 1 নম্বর হচ্ছে অর্থনীতিতে এখনো কোনো মুসলিম নোবেল পায়নি, এবং 2 নম্বর হচ্ছে চিকিৎসা। এই 2টা ক্ষেত্রে মুসলিমরা এখনো নোবেল পায়নি। তো আপনারা একটু জানান যে এখানে সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? অনেকে ভুল আনসার দিচ্ছেন, আনসারটা হয়নি, অনেকে ভুল আনসার দিচ্ছেন। আপনারা একটু সাবধানে আনসার করেন, হ্যাঁ। আর আপনারা যদি ক্লাসটা ভালো লাগে আপনারা একটু শেয়ার করে রেখে দিন, অনেকের কাজে আসবে। এবং আপনি যখন শুক্রবারে পরীক্ষা দিতে যাচ্ছেন, শুক্রবার এবং শনিবারে কিন্তু বাংলাদেশের চাকরির পরীক্ষাগুলো, মোস্ট অফ দ্য চাকরি পরীক্ষা শুক্রবার শনিবার অনুষ্ঠিত হয়। শুক্রবার শনিবার চাকরি পরীক্ষা যাওয়ার আগে জাস্ট এই ক্লাসটি আপনি যদি একটু কেটে কেটে দেখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য অনেক বড় উপকারে আসবে। এখানে শুধু আমরা সাম্প্রতিক আলোচনা করছি না, কিন্তু সাম্প্রতিকের সাথে রিলেটেড যত কোশ্চিন আছে, টপিক আছে, এগুলো কিন্তু আলোচনা হয়ে যাচ্ছে। তাহলে সর্বশেষ মুসলিম নোবেল জয়ীর নাম কি? আপনারা সবাই ভুল আনসার করছেন, 1-2 বাদে, হ্যাঁ, 1-2 বাদে। দেখেন এখানে নাগিব মাহফুজ, তিনি হচ্ছেন প্রথম সাহিত্যে নোবেল জয়ী মুসলিম। তিনি সাহিত্যে প্রথম নোবেল জয়ী মুসলিম।
প্রশ্ন আসবে যে সাহিত্যে নোবেলজয়ী প্রথম মুসলিমের নাম কি? তিনি হচ্ছেন নাগিব মাহফুজ এবং তার বাড়ি হচ্ছে মিশর। উনি মিশরের, তার বাড়ি হলো মিশর। এরপর হচ্ছে হুসাম আবু সাফিয়া, ইনি এটার সাথে সম্পর্কিত না, এটা জাস্ট আমি একটা নাম বানিয়ে দিয়েছি। মালালা ইউসুফজাই, সে হলো 2014 সালে নোবেল পুরস্কার পায় এবং এই মালালা ইউসুফজাই যখন নোবেল পুরস্কার পায় তখন তার সাথে ভারতের একজন আপনার নোবেল পুরস্কার পান। মালালা ইউসুফজাই পাকিস্তানের, আপনারা সবাই জানেন। তার সাথে পায় হচ্ছে কৈলাস সত্যার্থী, তার সাথে পায় হলো কৈলাস সত্যার্থী।